আপনি তো তাদের কাউকে কাউকে জাতীয় কবির কবরস্থানে শায়িত করেছেন। মানে হাদির কথা বলছেন আপনি? অবশ্যই। তার কি গুরুত্ব? প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু মানে তার যে স্টেপ, সে যেভাবে স্টেপগুলো নিচ্ছে, সে কিন্তু অনেক স্মার্ট স্টেপ নিচ্ছে। সে কিন্তু তার চলাফেরা বা তার কথা, তার কার্যকলাপ, তাতে কিন্তু আমরা স্মার্টনেস দেখছি। সে কিন্তু কাউকে বলছে না যে কথা বলতে দিবে না, বা তার আমলে যে আপনারা যে কথাগুলো বলছেন, কথা কিন্তু বলতে পারছেন। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের মানুষই কথা বলতে পারতেছে। সে ধরেন আপনাকে কথা বলতে দিচ্ছে, সে জামাতের একজন লোককে দিচ্ছে, আবার এনসিপির লোককে দিচ্ছে। কিন্তু কথা বলতে বলতে গিয়ে কখনো কখনো আবার যেটা হয়, ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি যে ভাষায় ওনাকে অ্যাটাক করছে, সেটাকে আবার সমর্থনযোগ্য বলা যেতে পারে না। যে খুবই ধরেন, আমি দেখলাম একটা টকশোতে, সেদিন দেখলাম যে টকশোতে না, একটা প্রোগ্রামে দেখলাম যে ডিরেক্ট তারেক বলছে এবং যে ভাষায় কথা বলছে, সে এবং তার মতো দু একজন কথা বলছে। তো এটা আমার মনে হয় না যে গণতন্ত্র কি আসলে এটা গণতন্ত্র দেখুন, বলতে কি? আমি সবসময় যেটা মনে করি কি, গণতন্ত্র আসলে কোনো মাপা মাপের দড়ি না। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। আপনি যারা এইভাবে কথা বলছে তাদেরকে কথা বলতে দিন না। আপনি এত তাকে অ্যাড্রেস করবার দরকার কি? এত গুরুত্ব দেবার দরকার কি? যেই অশালীন শব্দগুলো এখানে উচ্চারিত হয়েছে মঞ্চে, আপনি তো তাদের কাউকে কাউকে জাতীয় কবির কবরস্থানে শায়িত করেছেন। মানে হাদির কথা বলছেন আপনি? অবশ্যই। তার কি গুরুত্ব? তাকে কোন জায়গায় স্থাপন করা হয়েছিল? সেটাও তো রাষ্ট্রীয়ভাবে করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। যখন এত অশালীন শব্দ রাজনীতিতে আপনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবেন, সেটার কিছু অভিঘাত আসবে না সমাজে? সেটাই এসেছে। এবং সেটা যখন আমরা ধীরে ধীরে উপেক্ষা করব, ধীরে ধীরে আমরা সুযুক্তি কুযুক্তিকে পরাজিত করতে পারবে, তখনই সমাজে এক ধরনের স্থিরতা চলে আসবে। মুখ চেপে ধরা কোনো চিকিৎসা হতে পারে না। আপনি পাটোয়ারি সাহেব কথা বলছেন, তাকে কথা বলতে দিন। এবং তার কথাতে সারগর্ভ নেই, তার কথা যে যুক্তিহীন, সেটা তো তিনি নিজেই বুঝতে পারবেন। আর কাউকে নাম ধরে ডাকা, এটা তার পারিবারিক শিক্ষার অভাব। এটাও আটকে দেবার আমি কোনো দেখি না, মানে কিন্তু কোনো মুনশিয়ানা আমি এটা একটা দেখি না। প্রভাব আছে কি আমাদের সমাজে দেখতে পাচ্ছি এখন আমরা চারিদিকে, যেহেতু আমরা মানে সমাজ নিয়েই তো চলি আমরা। নিশ্চয়ই। আমরা দেখি যে যেটা আমার ছোটবেলায় আমি দেখি নাই, যে একটা সিনিয়র কাউকে আমরা যখন দেখা হতো, ধরেন আমরা একটা সালামি দিতাম, বা আমি চিনি না তাকে, কিন্তু বা আমি শিক্ষকের সাথে যে আমার যে ব্যাপারটা ছিল, একটা শিক্ষকের সাথে আমার 20 বছর পরে দেখা হলো, তার পায়ে হাত দিয়ে সালাম করার যে রীতিটা, এই রীতির থেকে আমরা মনে হয় বেরিয়ে যাচ্ছি। এবং আমি ইদানিং ছেলেবেলাকে দেখি রাস্তাঘাটে যারা অনেক সময় আড্ডা দিচ্ছে, আর আমি সবাইকে বলছি না অবশ্যই, কিন্তু আমি দেখছি একটা মেজরিটি তারা ওই ফলো করছে ওই ব্যাপারটাকে, যে বেয়াদবি করা যাবে বা বাজে কথা বলা যাবে। তো এটা কি মানে এটা অনেকটা গণতান্ত্রিক শিক্ষার মতো হয়ে গেল না? যে না, এটা আসলে আমি বারবার যে কথাটি বলি, আমরা যখন ধরেন সমাজে কিছু আমাদের মনুমেন্ট থাকে, কিছু দৃষ্টিভঙ্গি থাকে, কিছু মূল্যবোধ থাকে, এই মূল্যবোধগুলো যখন আমরা ভেঙে ফেলি, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটেছে। আমরা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছি, 32 নাম্বার ভেঙেছি, মুক্তিযুদ্ধের যে সমস্ত আমাদের মূল স্তম্ভ, সেগুলো নিয়ে অহর্নিশ তর্ক করেছি। ধর্মনিরপেক্ষতাকে আমরা ছুঁড়ে ফেলেছি। আমরা পীর, প্রয়াত পীরকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে মেরেছি। এক ভদ্রলোক, তাকে আমরা কি মোফাজ্জল নাকি নাম যেন, তাকে ভাত খাইয়ে 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 খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা হয়েছে। আপনার বিভৎসতার চূড়ান্ত উৎসবে পরিণত হয়েছিল দেশ। মব সন্ত্রাস যত্রতত্র, ওই সরকারের মূল প্রবণতাই ছিল আইনের শাসন না মানা। আপনার কথায় কথায় যমুনা ঘেরাও করা, সচিবালয়ে চলে যাওয়া, এটা মানি না ওটা মানি না, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া, আপনার বিচারকদের আপনার ইয়েতে গালে জুতা মারা, এইগুলো তো ঘটেছে আমাদের চোখের সামনে। এগুলো কি আগে কখনো দেখেছেন? এই মব কালচার নিয়ে একটা কথা বলতে চাই, যে মব কালচার কি আমাদের দেশে আগে ছিল নাকি এটা নতুন? প্রশ্নই ওঠে না। কোথায় দেখেছেন আপনি? কখন কখন দেখেছেন আপনি জুতার মালা এইভাবে সিনিয়রদেরকে, আপনার শিক্ষকদেরকে কিভাবে কি করা হয়েছে? এখনও কিন্তু শিক্ষকরা আওয়ামী দোসর বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেকা হালিম সহ কয়েকজনকে আপনার নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এটা কোনো কথা? এটা কি কন্টিনিউটি হয়ে যাবে না? দেখা যাবে যে এখন যদি এটা হয়, তাহলে তারপরে আবার আবার আরেক দল এসে তাই করবে। এটা কি 24-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো? আপনি 24-এর বিরুদ্ধে যারা অবস্থান করেছিল তাদেরকেও যখন আপনি সমাজে অন্তর্ভুক্ত করতে পারবেন, সেটাই হবে 24-এর অভ্যুত্থানের সবচেয়ে বড় শিক্ষা।
আপনাকে কোথাও না কোথাও তো থামতে হবে, কোথাও না কোথাও তো আপনি কারো চোখের দিকে তাকিয়ে কথা মানে বলতে এই যে হবে। কয়েকদিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী একটা কথা বললো যে আসলে মব বলে কোনো কিছুই হয়নি। হয়েছে সব 72 থেকে 75-এ মব না, হয়েছে, উনি এই যেটা কথা বলেছে সে। এটা না, উনি যেটা বলেছে যে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য মব শব্দ আমদানি করা হয়েছে। তো এটার উত্তর কি দিবেন আপনি? এইটার উত্তর দেব যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা সত্যিকার অর্থে বাংলাদেশের মূল্যবোধ রাজনীতির সাথে একেবারেই সংযুক্তিহীন কিছু লোক, যেমন মোস্তফা সরোয়ার ফারুকী, যেমন ডক্টর আলী রিয়াজ, তাদের বিগত দিনের কার্যক্রমের সাথে আমাদের বাংলাদেশের যে এই চিরকালীন যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্য, পরম্পরার সম্পর্ক কী, আমাদের যে ভাষা বিকৃতি নাটকে সেটার হোতা তো এই ফারুকী, আমাদের যে কৃষ্টি, আমাদের ঐতিহ্য, আমাদের যে পারস্পরিক শ্রদ্ধা। আমার মনে পড়ে একটি ব্যক্তিগত গল্প বলি। সেলিম আলদিন মারা যাচ্ছেন 2007 সালের জানুয়ারি মাসে এই ল্যাবেইডে। শত শত ছাত্র সেখানে, শিক্ষার্থীরা ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে। এই মোস্তফা সরোয়ার ফারুকী তার বন্ধুর সাথে হাসতে হাসতে বলছে, আমি পাশে বিস্ময়ের সাথে তাকিয়ে শুনছি, আমাদের বন্ধু স্থানীয় তো ফারুকী সাহেব, বলছে আচ্ছা ছাত্রছাত্রী এভাবে কাঁদছে কেন, এটা শিক্ষকের জন্য এভাবে কাঁদে। আমি সেই দিনই বুঝেছি যে এই ভদ্রলোকের ভেতরে কোনো পরম্পরা বলে কিছু নাই। কেন একজন মানুষ আরেকজন মানুষের জন্য কাঁদে সে জানে না, এবং জানে না যে সেটা আজকে এত বছর পরে আমি বুঝলাম যে একজনের জন্য আরেকজন কেন কাঁদে, কেন আমার শিক্ষকের জন্য আমি কাঁদি। এই যে বোধটুকু, আমার শিক্ষক যে আমার পাঁজরের অংশ হয়ে যায়, এই বোধ আমার বাঙালিয়ানা, এই বোধ আমার এই মাটি থেকে পাওয়া, এই বোধ আমার নদী থেকে পাওয়া, এই আকাশ থেকে পাওয়া, এই সব কিছু থেকে পাওয়া, আমার গান থেকে পাওয়া, আমার চলচ্চিত্র থেকে পাওয়া, এই সমস্ত মৃত্তিকাহীন যারা যারা বিভিন্ন কিছুর মধ্যে খিচুড়ির মতো করে ভাষা নষ্ট করে, মূল্যবোধ নষ্ট করে, যারা মনে করে যে একটা ইসলামিক সংস্কৃতিকে জোর করে দিয়ে দেওয়া মানেই হচ্ছে এখানে মুসলিমের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, এই অসাম্প্রদায়িক রূপটিকে যারা ধ্বংস করে দিতে চায়, যাদের নিজেদের ভোটার তালিকায় নিজেদের নাম নেই, যারা আমেরিকায় থাকে, সুখ ঐশ্বর্য সব কিছু তারা উপভোগ করবে, কিন্তু প্রয়োজন মতো এসে আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে লেখাপড়া কম, আমাদের জন্য বোধহয় একটু ধর্মকর্মটা খুব দরকার আমাদেরকে দাবিয়ে রাখবার জন্য, এই পুরানোর চিন্তাটাই তারা লালন করে। এবং লালন করে বলে তারা এত বড় মিথ্যাচার করে, মব সন্ত্রাস নাকি একটা প্রেশার গ্রুপ। এবং তারা কথায় কথায় বলে 72 থেকে 75, তারা বলে, এই ফারুকী সাহেব বলে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের এটা নাকি একটি ধর্ম, এবং আওয়ামী লীগ মনে করে যে তার বিরুদ্ধাচার যারা করে তারা হলো ধর্ম। এইসব কেন বলে? কারণ হচ্ছে যে আমাদের 60 দশকের রেনেসাকে তারা অস্বীকার করে। এইখানে যে রেনেসাটি হয়েছিল সেটা ভারতেও হয়নি, পাকিস্তানেও হয়নি, এটা হয়েছে এই পূর্ব বাংলায়, বাংলাদেশে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।